আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জীববিজ্ঞানের কোষ এবং টিস্যু অধ্যায়টি পড়তেছিলাম। আজকে পার্ট ৮। আজকে আমরা আলোচনা করব প্রাণী টিস্যু নিয়ে। গত ক্লাসে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। আচ্ছা, টিস্যু মানে কি আমি বলেছিলাম, হয়তো সবারই মনে আছে। টিস্যু হচ্ছে কি, যে অনেকগুলো কোষ যখন মিলিতভাবে একটি কাজ করে। এখন অনেকগুলো কোষ যখন মিলিতভাবে একটা কাজ করে, ওই কাজটা যদি উদ্ভিদের মধ্যে করে তাহলে সেটা উদ্ভিদ টিস্যু ছিল। এখন প্রাণীদেহে যদি অনেকগুলো কোষ একত্রে কোনো কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রাণী টিস্যু বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোথায়? টিস্যু নিয়ে আলোচনা করা হয় টিস্যু তত্ত্বে। ঠিক আছে, টিস্যু নিয়ে আলোচনা করা হয় টিস্যু তত্ত্বে। টিস্যু তত্ত্বকে কী বলা হয়? হিস্টোলজিতে। তো টিস্যু তত্ত্ব নিয়ে কোথায় আলোচনা করা হয়? হিস্টোলজিতে আলোচনা করা হয়। আচ্ছা, আর প্রাণীদেহে অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রাণী টিস্যু। প্রাণীদেহে অনেকগুলো কোষ যখন একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে তখন তাকে প্রাণী টিস্যু বলে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রাণী টিস্যুর সংজ্ঞাটা জেনে নিলাম। এখন আমরা প্রাণী টিস্যুর প্রকারভেদ দেখব। প্রকারভেদ যদি আমি দেখি, প্রাণী টিস্যুকে মোটামুটি 4টা ভাগে ভাগ করা যায়। কি আছে? প্রাণী টিস্যুগুলো কীভাবে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি? একটা হচ্ছে, প্রথমে আমরা দেখব আবরণী টিস্যু, তারপর দেখব যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, তারপর দেখব পেশি টিস্যু বা মাস্কিউলার টিস্যু, তারপর দেখব স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। আবরণী টিস্যু, তারপর হচ্ছে গিয়ে কি যোজক টিস্যু, তারপর হচ্ছে পেশি টিস্যু, তারপর হচ্ছে স্নায়ু টিস্যু। আচ্ছা, এখন আমরা আগে যোজক টিস্যুটার ভাগটা দেখি। যোজক টিস্যুটা অল্প পরিমাণে আছে আর পেশি টিস্যুটাও অল্প পরিমাণে আছে। যোজক টিস্যু আছে 3 প্রকার, পেশি টিস্যুও আছে 3 প্রকার। পেশি টিস্যু কি আছে? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক পেশি। আর কার্ডিয়াক পেশিটা হচ্ছে হৃৎপিণ্ডে থাকে। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডে থাকে। ঐচ্ছিক, অনৈচ্ছিক আর কার্ডিয়াক। ওকে। আর যোজক টিস্যু হচ্ছে কি ফাইব্রাস, স্কেলিটাল এবং তরল যোজক টিস্যু। আর স্নায়ু টিস্যুর আপাতত 9-10-এ কোনো প্রকারভেদ পড়ানো হয় না। স্নায়ু টিস্যু শুধুমাত্র স্নায়ু টিস্যুই। ওকে। আর এখন আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ জানবো এবং পাশাপাশি এখানের মধ্যেই আমরা আবরণী টিস্যুটা বিস্তারিত পড়ে ফেলবো। এবং আবরণী টিস্যুটা খুবই ইম্পর্ট্যান্ট, এর প্রতিটা পার্টি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট, সোজা কথা। তো আবরণী টিস্যুটা পড়ি। টিস্যুটাকে মোটামুটি 3 ভাবে কল্পনা করা যায়। একটা হচ্ছে এর আকৃতি এবং অবস্থান, আরেকটা হচ্ছে কি ভিত্তিপর্দার উপর কোষগুলো কীভাবে সাজানো আছে তার উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে গিয়ে যে এর কীরকম কাজ করে। তো সহজে মনে রাখার জন্য যে কাজটা করা যায়, একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করা যায়। যেরকম আকৃতির কথা চিন্তা করা যায়, আকৃতি বা অবস্থান যে কোনো একটা কথা চিন্তা করবেন। তো আকৃতির উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে ভিত্তিপর্দা মানে তো ভিত্তিপর্দা না, ভিত্তিপর্দার উপর যে কোষের স্তর আছে, এই কীভাবে এই স্তরের মধ্যে কীভাবে কোষগুলো সাজানো, সেটার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে প্রকারভেদ করা হয়। আর আকৃতির উপর ভিত্তি করেও 3 প্রকার, তারপর ভিত্তিপর্দার উপর কোষের সজ্জা, এটার ভিত্তিতেও 3 প্রকার, আর কাজের ভিত্তিতে হচ্ছে গিয়ে 5 প্রকার। ওকে, এখন আমরা এটা নিয়ে পড়াশোনা করি। তো আমরা যখন আকৃতি নিয়ে প্রথমে পড়াশোনা করি, আকৃতি বা অবস্থানের উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। কি? স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। এখন এটার একটা সহজ টেকনিক আছে। সহজ টেকনিক কি? এটার প্রকারভেদের মধ্যে উত্তর আছে। আচ্ছা দেখি, আকৃতি অনুসারে আমরা কি দেখতে পারতেছি? স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এই 3টা আকৃতির হতে পারে। আচ্ছা, স্কোয়ামাস নিয়ে প্রথমে পড়াশোনা করি। তো স্কোয়ামাস নিয়ে যখন পড়াশোনা করতে যাব, স্কোয়ামাস এই যে মাসে কি থাকে? আইস থাকে। তাই এটাকে কি বলবো? আইসাকার আবরণী টিস্যু। মাছে আইস থাকে, তাই একে কি বলা হয়? আইসাকার আবরণী টিস্যু। আইসাকার কেন বলা হয়? এটা আইসের মতো দেখতে। আইস কীরকম হয়? চ্যাপ্টা হয়।
চ্যাপ্টা হয়, আইস হয় চ্যাপ্টা, ঠিক আছে, আইস হয় চ্যাপ্টা। আর এটার নিউক্লিয়াস কিছুটা বড় হয়, নিউক্লিয়াস বড় হয়। আইসটা কিন্তু মোটামুটি যদি ম্যাগনিফাইং গ্লাসে দেওয়া হয়, অণুবীক্ষণ যন্ত্র যদি দেওয়া হয় আর কি, তাহলে দেখবেন এটার নিউক্লিয়াস কিন্তু বড় মোটামুটি, ঠিক আছে, নিউক্লিয়াস বড়। মনে রাখার একটা টেকনিক আর কি এটা। স্কোয়ামাস, এখানে এই মাছ দেওয়া আছে, তো মাছের কি থাকে, মাছে আইস থাকে, তাই এটা আইসের মতো দেখতে, তাই একে বলা হয় আইসাকার আবরণী টিস্যু। আইস কীরকম, চ্যাপ্টা, এতে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা বড়। আইসাকার আবরণী টিস্যু বা স্কোয়ামাস আবরণী টিস্যুতে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা বড়। আচ্ছা, আবরণী টিস্যুর কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি, এপিথেলিয়াল টিস্যু। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা আইসাকার আবরণী টিস্যু, এটার এই দুইটাই নাম হয় মোটামুটি, ঠিক আছে। তো এটা কি কাজ করে, স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইসাকার আবরণী টিস্যু কি কাজ করে, এটা মূলত হচ্ছে গিয়ে, যেহেতু আবরণী টিস্যু তাহলে আবরণের কাজ তো অবশ্যই করবে, যেহেতু আবরণী টিস্যু, তাই আবরণ প্লাস কি, ছাঁকনির কাজ করে, আবরণ প্লাস ছাঁকনি, আবরণ প্লাস ছাঁকনি, আবরণ প্লাস ছাঁকনি, আবরণ প্লাস ছাঁকনির কাজ করে, এটা আবরণ প্লাস ছাঁকনির কাজ করে। আর এটা কই পাওয়া যায়, এটা কই পাওয়া যায়, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে। আচ্ছা, যেহেতু আবরণ তাই এটা প্রাচীরেই থাকে মোটামুটি। কোন প্রাচীরে, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে, বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর, বোমেন্স ক্যাপসুল প্রাচীর, বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীরে পাওয়া যায়, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে পাওয়া যায়, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে পাওয়া যায়। ওকে, এখন কিউবয়েডালটা নিয়ে পড়ি। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু বা কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউব, এখানে দেখা যাচ্ছে কিউব মানে কি, কিউব মানে হচ্ছে কি, ঘনক আকৃতির। তাহলে এটা ঘনক আকৃতির হবে। ঘনকের কি হয়, দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতা সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। এটা যেহেতু কিউবয়েডাল, তাহলে কিউব আকৃতির বা ঘনক আকৃতির, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তাহলে এই কিউবয়েডাল আবরণী টিস্যুর কোষগুলোর কি হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম হবে, ঠিক আছে। এটা কি কাজ করে, যেহেতু এটা আবরণী টিস্যু, তাহলে অবশ্যই আবরণের কাজ করবে, পাশাপাশি কি কাজ করে, পরিশোষণের কাজ করে, আবরণ প্লাস পরিশোষণ। দেখেন স্কোয়ামাসের মধ্যে কি হয়েছে, ছাকনের কাজ হয়ে গেছে, ছাকন যখন হয়েছে তখন এটা পরিষ্কার, এখন পরিষ্কার জিনিস গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, তাই এরপরেরটা কিউবয়েডাল কি করে, পরিশোষণ করে বা গ্রহণ করে। আর যেহেতু দুইটাই এপিথেলিয়াম টিস্যু, দুইটাই আবরণ করে। স্কোয়ামাস হচ্ছে কি, আবরণ প্লাস ছাকনি, কিউবয়েডাল কি, আবরণ প্লাস পরিশোষণ, ঠিক আছে। আর এটা কই পাওয়া যায়, সংগ্রাহী নালিকায়। কোন সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা কই থাকে, বৃক্কে থাকে, তাহলে এটা বৃক্কের সংগ্রাহী নালিকায় পাওয়া যায়, বৃক্কের সংগ্রাহী নালিকা, বৃক্কের সংগ্রাহী নালিকায় পাওয়া যায়, বৃক্কের সংগ্রাহী নালিকায় পাওয়া যায়। ওকে, এখন আমরা বলবো কলামনার আবরণী টিস্যু। এখন কলাম মানে কি, কলাম মানে হচ্ছে গিয়ে স্তম্ভ, কলামনার আবরণী টিস্যু মানে কি, স্তম্ভাকার আবরণী টিস্যু। তো এটা স্তম্ভ কি হয়, স্তম্ভ সরু হয় আর লম্বা হয়, সরু হয় প্লাস কি, লম্বা হয়, সরু ও লম্বা হয়, এটা সরু হয় এবং লম্বা হয়। কলামনার কি হয়, সরু হয় এবং লম্বা হয়। এটা কই পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে অন্তঃপ্রাচীরে। দেখেন, বাহিরের একটা, ভিতরের একটা, একেবারে ভিতরে মানে কি, অন্তঃপ্রাচীর। তাহলে কি, অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায়, অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায়। ওকে, আর এটার কাজ কি, আচ্ছা, এটার কাজ কি, প্রথমে হচ্ছে কি, শোষণ, প্রথমে মনে রাখবেন শোষণের বিপরীত কি, ক্ষরণ, প্রথমে শোষণের বিপরীত কি, ক্ষরণ। রটা যদি আগে দিয়ে দেন তাহলে পরে কি হয়, রক্ষণ। শোষণটা মনে রাখলেন, শোষণের বিপরীত কি, ক্ষরণ, তাহলে শোষণ ক্ষরণ। এখন ক্ষরণের রটা যদি আগে দিয়ে দেন তাহলে কি হয়, রক্ষণ। তাহলে কলামনার আবরণী টিস্যুর কাজ কি, শোষণ ক্ষরণ রক্ষণ। ওকে, এরই মাধ্যমে আমাদের আকৃতির উপর ভিত্তি করে আবরণী টিস্যুর প্রকারভেদ, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এটা শেষ। এখন আমরা বলবো ভিত্তিপর্দার উপর কোষের সজ্জা, এর উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সাধারণ, স্ট্র্যাটিফাইড আর সিউডো স্ট্র্যাটিফাইড। ওকে, সাধারণ মানে কি, খুবই সাধারণ, ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকে, ভিত্তিপর্দায় এক স্তরে সজ্জিত, ভিত্তিপর্দায় এক স্তরে সজ্জিত। আর এর উদাহরণ কি হবে, এর উদাহরণ হবে হচ্ছে যে আকৃতির উপর ভিত্তি করে যে উদাহরণগুলো পাইছিলেন এই সবগুলা, আকৃতির উদাহরণ সবগুলো,
আকৃতির উদাহরণগুলো এইভাবে লিখে দিলাম। আকৃতির উদাহরণ কোনগুলো? এই যে এখানে যতগুলো উদাহরণ আছে এই সবগুলোই, এখানে যতগুলো উদাহরণ পড়াইছিলাম এই সবগুলোই হচ্ছে মোটামুটি সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ। তাহলে উদাহরণ কী কী হবে? বৃক্কের বোমেন্স ক্যাপসুল হবে, বৃক্কের সংগ্রাহী নালিকা হবে, আর কি হবে? অন্ত্রের অন্তঃপ্রাচীর। এই তিনটাতেই মোটামুটি সাধারণ আবরণী টিস্যু দেখা যায়, ঠিক আছে। আর এখন আমরা বলবো কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড কি? এটা এক স্তরের ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকলে সাধারণ, আর এটা ভিত্তিপর্দার উপর একাধিক স্তরে সজ্জিত। ভিত্তিপর্দায় একাধিক স্তর, একাধিক কোষ স্তরে সজ্জিত, কোষ স্তরে সজ্জিত। আর এটার ঘটনা কি হয় যে কোষস্তর তো একাধিক থাকে, কিছু মিনিট পর পর এই কোষস্তরগুলো পাল্টে যাইতে দেখা যায়, মানে চেঞ্জ হইতে দেখা যায়, তাই এদেরকে কী বলা হয়? ট্রানজিশনাল আবরণী বলা হয়। ট্রানজিশনাল বা পরিবর্তনশীল, বা ট্রানজিশনাল বা পরিবর্তনশীল, ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কারণ কি কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে থাকে। এটাকে কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণীর ত্বক, মেরুদণ্ডীর ত্বক। আচ্ছা, মানুষের ত্বক কিন্তু ত্বকের কোষ কিন্তু চেঞ্জ হয়, সাপের কোষ চেঞ্জ হয়, সাপের ত্বক চেঞ্জ হয়, এভাবে অনেক প্রাণীর এই ত্বক কিন্তু চেঞ্জ হয়। তাই এই যে স্ট্র্যাটিফাইড হচ্ছে কি এই মেরুদণ্ডী প্রাণীর ত্বকের কোষ, এটাকে কি বলা হয়? ট্রানজিশনাল আবরণী বলা হয়। কারণ কি এর উপরে যে স্তরগুলো থাকে একাধিক স্তরে সজ্জিত থাকে এবং স্তরগুলোর অবস্থান পরিবর্তন হতে থাকে, স্তরগুলো চেঞ্জ হতে থাকে। 3 থেকে 4টি স্তর, আবার হচ্ছে গিয়ে কখনো কখনো হচ্ছে 7 থেকে 8টি স্তর মনে হয়, কখনো 3 থেকে 4টা স্তর মনে হয়, আবার মাঝে মধ্যে 7 থেকে 8টা স্তর মনে হয়। মানে এরকমভাবে সজ্জাটা হয় যে কখনো 3 থেকে 4টা স্তর যদি থাকে, কখনো কখনো এটাকে 7 থেকে 8টা স্তর মনে হয়। তাই এটাকে কী বলা হয়? ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। আচ্ছা, এখন আমরা বলবো কি সিউডো স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড পড়েছি, এখন আমরা বলবো সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মানে কি? মিথ্যা। সিউডো মানে কি? মিথ্যা। সিউডো মানে কি? ধোঁকা। সিউডো মানে কি? ধোঁকা, যেটা বাপ্পার আজকে হেনা দিয়েছিল, এই তো আর কি ধোঁকা, ঠিক আছে। সিউডো মানে কি? ধোঁকা বা মিথ্যা। এটা মানে যা আছে আমরা তা বুঝতে পারবো না, মানে এটা ভিত্তিপর্দার উপর এক স্তরেই সজ্জিত থাকে। ভিত্তিপর্দায় থাকে এক স্তরে, কিন্তু দেখে মনে হয় একাধিক স্তর। দেখে মনে হয় একাধিক স্তর, দেখে লাগে যে একাধিক স্তরে আছে, ঠিক আছে। মানে এটা ভিত্তিপর্দার উপর এক স্তরে থাকলেও দেখতে মনে হবে যে স্তরীভূত টিস্যু বা একাধিক স্তরে থাকে। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে কি ট্রাকিয়া। ট্রাকিয়া কি? ট্রাকিয়া হচ্ছে আমাদের এই যে গলার এদিকে দেখবেন একটা ভোকাল কর্ডের মতো যেটা আছে, আপনারা বলেন এটাই হচ্ছে গলার মধ্যে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা কি? শ্বাসনালী। আসলে ভোকাল কর্ডটা না, ভোকাল কর্ডটা যেটার সামনে আছে আর কি, ওইটা একটা লম্বা একটা নালী, সেটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো মোটামুটি মানে সি আকৃতিতে অবস্থান করে। এই ট্রাকিয়ার মধ্যে দেখা যায় কি সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে আমরা সাধারণ স্ট্র্যাটিফাইড আর সিউডো স্ট্র্যাটিফাইড করে ফেললাম। এখন আমরা বলবো কাজের ভিত্তিতে যে প্রকারভেদগুলো আছে সেগুলা। তো কাজের ভিত্তিতে যে প্রকারভেদগুলো আছে সেখানে আমরা প্রথমে দেখতে পাবো সিলিয়াযুক্ত। এই সিলিয়াযুক্তগুলো কি কই পাওয়া যায়? শ্বাসনালীতে পাওয়া যায়। সিলিয়াযুক্তগুলো কি? শ্বাসনালী। সিলিয়া মানে কি? লোম সদৃশ, কিন্তু লোম না, লোম থেকে অনেক ছোট। সিলিয়া কি? সিলিয়া হচ্ছে লোম থেকে অনেক ছোট, লোম হতে আকৃতি অনেক ছোট। এটা কি? অনেকটা ছাঁকনির মতো কাজ করে, অনেকটা ছাঁকনি, ঠিক আছে, অনেকটা ছাঁকনির মতোই কাজ করে। ট্রাকিয়াতে থাকে এবং ট্রাকিয়া বা শ্বাসনালীর প্রাচীরের মধ্যে এটা থাকে, যাতে ভিতরে মানে বায়ু যখন প্রবেশ করে ভিতরে শ্বাসনালী দিয়ে ফুসফুসে বায়ু। আচ্ছা, শ্বাসনালীটা কি দেখাই যে এটা হচ্ছে শ্বাসনালী থেকে ব্রঙ্কাস আলাদা হয়, ফুসফুসে যায় বায়ু। তো এই শ্বাসনালী এইগুলোই হচ্ছে কি মোটামুটি শ্বাসনালী, ঠিক আছে। তো এদিক দিয়ে যখন থাকে ভিতরে সিলিয়া থাকে, সিলিয়া থাকে। ওই সিলিয়াগুলো কি হয়? সিলিয়াগুলো যখন যে বায়ু যখন ভিতরে প্রবেশ করে, আমাদের নাকের মধ্যে যে লোম আছে সেখানে কিছু বায়ু পরিশোধিত হয়। তারপর নাকের মধ্যেও ভিতরের দিকে কিছুটা সিলিয়া আছে, ওই সিলিয়ার মধ্যে কিছুটা বায়ু পরিশোধিত হয়। এই ট্রাকিয়ার মধ্যে বা শ্বাসনালীর মধ্যেও কিছুটা বায়ু কি হয়? পরিশোধিত হয়। পরিশোধিত হয়ে ফুসফুসে কি করে? ফুসফুসে পরিষ্কার বায়ুটা প্রবেশ করে। তো এটাই হচ্ছে মূলত কি ট্রাকিয়া আর সিলিয়াযুক্ত কোষ। তো সিলিয়া কি? শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়, শ্বাসনালীর
অন্তঃপ্রাচীরে বা প্রাচীরে লেখা আছে, আমি প্রাচীরে লিখলাম, শ্বাসনালীর অন্তঃপ্রাচীরে পাওয়া যায়। আচ্ছা, এরপর ফ্লাজেলাযুক্ত কোষ কি? ফ্লাজেলাযুক্ত কোষ মানে হচ্ছে গিয়া ফ্লাজেলা তৈরি করে। ফ্লাজেলা কি? ফ্লাজেলাও এরকম একটা নালীর মতোই, এটা ছোট ছোট অনেক ক্ষুদ্রাকৃতির, চলনে সাহায্য করে, সচরাচর ক্ষুদ্র প্রাণীদের চলনে সাহায্য করে। চলন ছাড়াও ভিতরে ধরেন খাদ্য ভাঙতেও মোটামুটি কাজ করে। তো হাইড্রার অ্যান্ডোডার্ম, হাইড্রা একটা প্রাণী, এটা দেখতে অনেকটা এরকম, এরকম অনেকটা হাইড্রা দেখতে, এরকম একটা প্রাণী হাইড্রা। এই হাইড্রার অ্যান্ডোডার্মে পাওয়া যায়। অ্যান্ডোডার্মে কি পাওয়া যায়? ফ্লাজেলাযুক্ত কোষ, ফ্লাজেলা। তো ফ্লাজেলাযুক্ত কোষ কই পাওয়া যায়? হাইড্রার অ্যান্ডোডার্ম, ফ্লাজেলাযুক্ত কোষ কই পাওয়া যায়? হাইড্রার অ্যান্ডোডার্মে পাওয়া যায়। ক্ষণপথযুক্ত কোষ কই পাওয়া যায়? হাইড্রার অ্যান্ডোডার্মে পাওয়া যায়। পাশাপাশি কই পাওয়া যায়? মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে পাওয়া যায়, মেরুদণ্ডী অন্ত্রে পাওয়া যায়। ক্ষণপথ কি? ক্ষণপথ হচ্ছে অ্যামিবা আকৃতির। অ্যামিবাটা কীরকম? এই যে এরকম না? অ্যামিবা অনেকটা এরকম না অ্যামিবা? হ্যাঁ, এরকমই তো। অ্যামিবার কিন্তু এই সাইজগুলো চেঞ্জ হতে থাকে সবসময়, এই সাইজগুলো সবসময় চেঞ্জ হতে থাকে, ভিতরে উপরে এই ক্ষণপথ, এগুলো হচ্ছে ক্ষণপথ আকৃতির। এগুলো চেঞ্জ হয়, একটু সামনে যায়, একটু পিছনে যায়, সংকোচন প্রসারণ, এটাই হচ্ছে কি ক্ষণপথ আকৃতি। আর অ্যামিবার যে এইগুলাই হচ্ছে মোটামুটি অ্যামিবার ক্ষণপথ বা পা সদৃশ জিনিস যেগুলা। তো এই অ্যামিবা আকৃতির বা ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু কই থাকে? হাইড্রার অ্যান্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে থাকে। এখন হচ্ছে জননাঙ্গের আবরণী টিস্যু, এটা কি করে? শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন করে। জননাঙ্গের আবরণী টিস্যু মানে জনন আছে, জনন মানে কি? জনন মানে শুক্রাণু ডিম্বাণু, জনন মানে কি? জনন কোষ কি? শুক্রাণু ডিম্বাণু। তো শুক্রাণু ডিম্বাণু তৈরি করে আর কি করে? জননে সাহায্য করে, প্রজননে অংশগ্রহণ করে, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সাহায্য করে, শুক্রাণু আর ডিম্বাণু তৈরিতে সাহায্য করে, প্রজননে অংশগ্রহণ করে। এরপর আমাদের কাছে কি? গ্রন্থির কাজ কি? রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, এসব কাজেই তো গ্রন্থির কাজ। নালীহীন গ্রন্থি হতে পারে, নালীযুক্ত গ্রন্থি হতে পারে, ঠিক আছে? তাহলে সচরাচর এটা কোষের ভিতরেও, মানে হচ্ছে নালীর ভিতরে বা নালীর বাইরে, দুইভাবে থাকতে পারে। এটা কি করে? রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন, এইসব কাজগুলো করে থাকে। গ্রন্থি মানেই মনে হইতেছে কি কিছু একটা ক্ষরণ করবে, এনজাইম বা রস টাইপ কিছু একটা ক্ষরণ করবে। গ্রন্থি মানে কি এনজাইম বা রস টাইপ কিছু একটা ক্ষরণ করবে। তাহলে গ্রন্থি থেকে আমরা কি মনে রাখতে পারি? ক্ষরণ, পর হচ্ছে রক্ষণ, হরমোন বা এনজাইম, এগুলো রক্ষণ। তারপর হচ্ছে কি? ব্যাপন, শোষণ, ক্ষরণ, রক্ষণ, ব্যাপন, শোষণ। তারপর হচ্ছে কি? পরিবহন করে, এনজাইম যেখানে প্রয়োজন হয় সেখানে স্থানান্তর করে। এগুলোই মূলত হচ্ছে কি গ্রন্থি টিস্যুর কাজ। তাহলে আমরা আবরণী টিস্যুটা কিন্তু আমরা পুরোপুরি পড়ে ফেলছি। এখানে খুবই ছোট ছোট করে লিখছি, আপনারা একটু বড় একটা কাগজ নিয়ে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নোট করবেন। তো আমি এখানে মোটামুটি সম্পূর্ণটা আলোচনা করার চেষ্টা করছি। বইয়ে যা কিছু আছে আমি সব কিছু মোটামুটি পড়িয়ে দিয়েছি, আপনারা বইটা রিডিং দিবেন, দেখবেন সব কিছু সহজ লাগতেছে ইনশাল্লাহ। ওকে, তো আমরা যেহেতু আবরণী টিস্যুটা পড়ে ফেলেছি, এখন আমরা কি পড়বো? যোজক টিস্যুটা পড়বো। ওকে, তো যোজক টিস্যুটা পড়া শুরু করি। যোজক টিস্যু, ঠিক আছে? ওকে, যোজক টিস্যু, যোজক বা কানেকটিভ টিস্যু, যোজক বা কানেকটিভ টিস্যু কয় ধরনের দেখছিলাম? 3 ধরনের দেখছিলাম। কি কি দেখছিলাম? ফাইব্রাস যোজক টিস্যু, আর একটা কি? স্কেলিটাল যোজক টিস্যু, আরেকটা কি দেখছিলাম? আরেকটা দেখছিলাম হচ্ছে গিয়ে কি? তরল বা ফ্লুইড যোজক টিস্যু, ফ্লুইড যোজক টিস্যু বা কি? তরল, ফ্লুইড মানে কি? তরল, ঠিক আছে? স্কেলিটাল কি? আচ্ছা, বলতেছে এগুলো আস্তে ধীরে। ফাইব্রাস, তারপর হচ্ছে স্কেলিটাল, তারপর হচ্ছে ফ্লুইড বা তরল যোজক টিস্যু। এখন ফাইব্রাস যোজক টিস্যু, ওকে, ফাইব্রাস মানে কি? ফাইবার থেকে আসছে শব্দটা, ফাইবার থেকে আসছে। ফাইবার মানে কি? তন্তু, ঠিক আছে? তাহলে এই যোজক টিস্যুতে কি হয়? তন্তুর পরিমাণ বেশি থাকে। এই যোজক টিস্যুতে কি হয়? তন্তুর পরিমাণ বেশি থাকে। এই যোজক টিস্যুতে কি হয়? তন্তুর পরিমাণ বেশি থাকে।
তন্তু বেশি থাকে। আচ্ছা, এখন যোজক টিস্যুটা বা যোজক টিস্যুটা কি বা কানেকটিভ টিস্যুকে যোজনে সাহায্য করে, ঠিক আছে, যোজন। আর এখানে কি থাকে, মাতৃকার পরিমাণ বেশি থাকে, যোজক টিস্যুতে মাতৃকা বেশি থাকে, মাতৃকা বেশি, যোজক টিস্যুতে মাতৃকা বেশি থাকে। আর মাতৃকাটা কি, এই যে একটা ফ্লুইড থাকে, একটা আবৃত অবস্থায় দানা দানা থাকে, তো এটাই হচ্ছে মোটামুটি মাতৃকা। যোজক টিস্যুতে মাতৃকা বেশি থাকে। যোজক টিস্যু 3 প্রকার, ফাইব্রাস, স্কেলিটাল আর ফ্লুইড ফ্লুইড বা তরল যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যুতে কি, ফাইবার মানে কি, ফাইব্রাস থেকে আসে ফাইবার মানে তন্তু, তো এখানে তন্তু বেশি থাকে। ফাইব্রাস যোজক টিস্যুতে তন্তু বেশি থাকে। আর এটা কই থাকে, দেহর হচ্ছে পেশিতে থাকে মোটামুটি। ফাইব্রাস যোজক টিস্যুটা কই থাকে, পেশিতে থাকে, পেশিতে থাকে। কোন পেশিতে থাকে, দেহত্বকের যে নিচের যে পেশিগুলো সেগুলোতে থাকে। তো ফাইবার মানে তন্তুর অধিক্য থাকে পেশিতে, এটা দেখা যায়, ঠিক আছে, পেশিতে এটা দেখা যায়। তো এটাই হচ্ছে মোটামুটি ফাইব্রাস যোজক টিস্যু। এখন আসি স্কেলিটাল যোজক টিস্যু। তো স্কেলিটাল যোজক টিস্যু কি, স্কেলিটাল মানে কি, স্কেলেটন থেকে শব্দটা আসছে, স্কেলেটন থেকে শব্দটা আসছে। স্কেলেটন মানে কি, কঙ্কাল মানে কি, কঙ্কাল কি দ্বারা গঠিত, কঙ্কাল গঠিত কি, হাড্ডি দ্বারা, ঠিক আছে, হাড় দ্বারা। আচ্ছা, ঠিক আছে, হাড়ের মধ্যে কয় ধরনের অস্থি থাকে, কয় ধরনের হাড় থাকে, 2 ধরনের। একটা কি, একটা হচ্ছে গিয়ে অস্থি, আর একটা হচ্ছে কোমলাস্থি। একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে কোমলাস্থি বা তরুণাস্থি, কোমলাস্থি বা তরুণাস্থি। আচ্ছা, এটা আলাদা করে নিলাম, কোমলাস্থি বা তরুণাস্থি, ঠিক আছে। তো এই কঙ্কাল পেশির মধ্যে এই যে কঙ্কালের কাজটা কি, কঙ্কাল মানে কি, আমাদের শরীরের ভিতরে কঙ্কাল কই আছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তো কঙ্কাল আছে। তো এই যে মাথা থেকে শুরু করে আছে, মাথার মধ্যে আছে খুলি, মুখে আছে, তারপর হচ্ছে গিয়ে হার্টে আছে। আমাদের হাড় নিয়ে একটা অধ্যায় আছে যেখানে আমরা হাড্ডি গুড্ডি নিয়ে পড়াশোনা করব। তো ওইখানে আমরা কঙ্কাল নিয়ে অনেক বিস্তারিত জানবো, অসুবিধা নাই। হাড্ডিগুলোর সবগুলোর নাম জানবো ইনশাল্লাহ। কিন্তু আপাতত আমাদের স্কেলেটন যোজক টিস্যু নিয়ে আলোচনা করতে হবে, স্কেলিটাল যোজক টিস্যু নিয়ে। তো এখানে স্কেলেটন বা কঙ্কাল আছে। তো কঙ্কাল আমাদের কী কাজে সাহায্য করে, আমাদের দেহে আকৃতি দেয়, দেহে কী করে, আকৃতি দেয়। তারপর হচ্ছে গিয়ে চলনে সাহায্য করে। তারপর হচ্ছে কি, হাড় তো শক্ত হয়, হাড় কি শক্ত না, শক্ত জিনিস কী করে, দৃঢ় করে। তো এটা কি করবে, দৃঢ়তা দান করবে, দেহে দৃঢ়তা দান করবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, আমাদের যে অস্থিমজ্জা থাকে। আচ্ছা, অস্থিমজ্জাটা কি দেখায়, আমাদের একটা হাড় যদি এটা হয়, এটা যদি হাড় হয়, এটা যদি হয় বোন বা অস্থি যদি হয় এটা, তাহলে এটার মাথায় কিছু হালকা পরিমাণ একটু তরুণাস্থি থাকে যেটা ফ্লেক্সিবল করে। আর এই যে অস্থির প্রান্তের দিকে যেই ইয়াটা আছে, এই প্রান্তের দিকে মাঝখানে এক ধরনের টিস্যু আর প্রান্তে এক ধরনের, এই প্রান্তে যেটা থাকে সেটাকে বলা হয় কি, অস্থিমজ্জা। এখান থেকে কি হয়, এখান থেকে আরবিসি তৈরি হয়, ডাব্লিউবিসি তৈরি হয়, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেট বা অনুচক্রিকা তৈরি হয়। এই 3টা তৈরি হয় কই থেকে, এই অস্থিমজ্জা থেকে। তো এই অস্থিমজ্জা কই থাকে, হাড়ের মধ্যে থাকে। হাড় কি, স্কেলেটন বা কঙ্কালের অংশ বা কঙ্কালতন্ত্রের অংশ। মানে স্কেলেটাল যোজক টিস্যু কি, একটা রক্ত উৎপাদনেও সাহায্য করে, রক্ত তৈরি করে মূলত অস্থিমজ্জা, ঠিক আছে। অস্থিমজ্জার স্টেম সেল থেকে রক্ত তৈরি হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যেও তো হাড় আছে। মস্তিষ্কের হাড় কি করে, মস্তিষ্কের হাড় আমাদের কি করে, যে মস্তিষ্ক যে আছে আমাদের মস্তিষ্ককে হেফাজত করে, ঠিক আছে। মস্তিষ্ক হেফাজত করে, মনে থাকবে খুব এটা লিখলে, মস্তিষ্ককে হেফাজত করে, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, বক্ষের মধ্যে সামনে দিয়ে স্টারনাম আছে, একটা খাঁচার মধ্যে আছে বক্ষপিঞ্জর যাকে বলা হয়। তাহলে আমাদের এটা কি করে, আমাদের ফুসফুসকে রক্ষা করে, ফুসফুস ও হৃৎপিণ্ড রক্ষা করে, ফুসফুস ও হৃৎপিণ্ড রক্ষা করে, ঠিক আছে, ফুসফুস এবং হৃৎপিণ্ড রক্ষা করে। আচ্ছা, তাহলে আমরা অস্থি আর তরুণাস্থি, এখানে আপনাদের কোমলাস্থি এবং অস্থি আর তরুণাস্থি এটার পার্থক্য চায়। তো পার্থক্য আপনাদের বইয়ে তেমন দেওয়া নাই। আমার যদি সুযোগ হয় কখনো, তাহলে আমি চেষ্টা করব কখনো এটা ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার। আপাতত আমি হালকা পাতলা কিছু লিখে দিই। তো অস্থির যেটা আছে, অস্থি হচ্ছে মোটামুটি শক্ত, দৃঢ় আর ভঙ্গুর প্রকৃতির, শক্ত, দৃঢ় ও ভঙ্গুর প্রকৃতির। অস্থির মধ্যে কি থাকে, অস্থির মধ্যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে, ঠিক আছে।
ক্যালসিয়াম আর ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে, এর জন্য এটা কী হয়, শক্ত হয়। শক্ত হওয়ার কারণ কি, কারণ ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে। তাই ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকায় মাতৃকা কঠিন হয়ে যায়, মাতৃকা কঠিন হয়ে যায়। আচ্ছা, কোমলাস্থিতে কী থাকে, কোমলাস্থিতে কী থাকে, কোমলাস্থি বা তরুণাস্থিকে বলা হয় কি কার্টিলেজ, কার্টিলেজ, কার্টিলেজ। এটা একটু নরম, নরম প্রকৃতির, নরম ও নমনীয়, নমনীয়, নরম ও নমনীয়, নরম ও নমনীয়। এতে কি থাকে, কন্ড্রিওসাইট থাকে, কন্ড্রিওসাইট, কন্ড্রিওসাইট থাকে, এতে কন্ড্রিওসাইট থাকে। আর অস্থিতে কি থাকে, অস্টিওসাইট, অস্থিতে থাকে অস্টিওসাইট, অস্থিতে থাকে অস্টিওসাইট। কোমলাস্থিতে বা তরুণাস্থিতে কি থাকে, কন্ড্রিওসাইট। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি নমনীয় হয় এবং নরম হয়। এই ছিল মোটামুটি কি, এই ছিল মোটামুটি আমাদের স্কেলিটাল যোজক টিস্যু নিয়ে আলোচনা, স্কেলিটাল যোজক টিস্যু নিয়ে আমাদের আলোচনা ছিল। তো এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, কি, এই তরল যোজক টিস্যুটা বাকি রয়ে গেছে। ঠিক আছে, তরল যোজক টিস্যুটা বাকি রয়ে গেছে। তো তরল যোজক টিস্যু নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমরা আরেকটা পেজ নিই। ওকে, তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যু, তরল মানে কি, ফ্লুইড। হ্যাঁ, তরল মানে হচ্ছে ফ্লুইড। তরল যোজক টিস্যু নাম শুনে বোঝা যাচ্ছে তরল। তো আমাদের আমাদের দেহের মধ্যে দুই ধরনের তরল যোজক টিস্যু থাকে। কি কি থাকে, একটা হচ্ছে গিয়ে কি রক্ত বা ব্লাড, আরেকটা কি থাকে লসিকা, রক্ত, আরেকটা হচ্ছে গিয়া লসিকা। রক্ত আর লসিকা কিন্তু দুইটা আলাদা জিনিস, রক্ত এবং লসিকা দুইটা আলাদা জিনিস। লসিকা থাকে হচ্ছে গিয়ে লসিকা হচ্ছে লসিকাতন্ত্রের অংশ। ঠিক আছে, আর রক্ত এটা হচ্ছে আমাদের সংবহন তন্ত্রের অংশ। ঠিক আছে, তো রক্ত আর লসিকা এই দুইটা কি তরল যোজক টিস্যু। ঠিক আছে, এখন রক্ত কয় ধরনের হইতে পারে, রক্তের কয়টা অংশ আছে, রক্তের দুইটা অংশ আছে, রক্তের দুইটা অংশ। ঠিক আছে, রক্তের দুইটা অংশ কি কি, রক্তের দুইটা অংশ কি কি, একটা হচ্ছে কি রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা, আরেকটা কি, আরেকটা হচ্ছে কি রক্তকণিকা, রক্তকণিকা। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা হচ্ছে কি রক্তের তরল অংশ, রক্তের তরল অংশ। রক্তরস বা রক্তকণিকা হচ্ছে কি রক্তের তরল অংশ। এখানে বিভিন্ন এনজাইম থাকে, বিভিন্ন প্রোটিন থাকে, এখানের মধ্যে বেশিরভাগ পরিমাণটা পানি থাকে। এটা হচ্ছে রক্তের তরল অংশ বা প্লাজমা। আর যে রক্তকণিকা, রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে কয় ধরনের হইতে পারে, তিন ধরনের হইতে পারে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর এটা হচ্ছে কি প্লাটিলেট। আরবিসিও কি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত, শ্বেত, আর হচ্ছে কি কি অনুচক্রিকা, অনুচক্রিকা। এটাকে কি বলা হয়, থ্রম্বোসাইটও বলা হয়, থ্রম্বোসাইটও বলা হয়। ঠিক আছে, আর এই রেড ব্লাড সেল, আরবিসি বা রেড ব্লাড সেল, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এটাকে শ্বেত রক্তকণিকা বা কি বলা হয়, শ্বেত রক্তকণিকা বা বলা হয় লিউকোসাইট, লিউকোসাইট, লিউকোসাইট। আর এটাকে কি বলা হয়, থ্রম্বোসাইট বা অনুচক্রিকা, প্লাটিলেট। ঠিক আছে, তো শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের, দানাদার, দানাদার, অদানাদার, দানাদার আর অদানাদার। অদানাদার মানে নেগেটিভ, নেগেটিভ জিনিস বুঝাইতে কি হয়, এ, নেগেটিভ জিনিস বুঝাইতে এ, তাই এগ্রানুলোসাইট, এগ্রানুলোসাইট। তাহলে দানাদার কি হবে, গ্রানিউলোসাইট, গ্রানিউলোসাইট। ঠিক আছে, এগ্রানুলোসাইট আর গ্রানিউলোসাইট। তা এখানে যদি আরেকটু ডিপতে যদি যাই তাহলে দেখব যে লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এগুলো আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার বিভিন্ন ভাগ, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, তারপর কি আছে লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো আছে। তো রেড ব্লাড সেল এটা কি লাল হয়, এটা লাল হয়, লাল কেন হয়, লাল কেন হয়, কারণ এটাতে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই লাল হয়। এটাতে হিমোগ্লোবিন থাকে না, এটা সাদা হয়।
এটাতে কোনো নিউক্লিয়াস থাকে না, আরবিসিতে কোনো নিউক্লিয়াস নাই, ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে। আরবিসি কিসের কাজ করে? আরবিসি হচ্ছে গিয়ে অক্সিজেন সরবরাহ করে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে। আর হোয়াইট ব্লাড সেল কী কাজ করে? প্রতিরক্ষার কাজ করে। এটা কিসের কাজ করে? প্রতিরক্ষা। এটাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ঠিক আছে, রক্তের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী হিসেবে কাজ করে, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী হিসেবে কাজ করে। ঠিক আছে। আর থ্রোম্বোসাইট কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধা। প্ল্যাটিলেট বা অনুচক্রিকার কাছে রক্ত জমাট বাঁধার কাজ করে। কোনো জায়গায় যদি শরীরে কেটে যায় তাহলে ওই জায়গায় এরা সক্রিয় হয়, হাত পা কেটে গেলে ওই জায়গায় এরা সক্রিয় হয় কি করে? রক্ত জমাট বাঁধে। আর রক্তে যদি কোনো জীবাণু বা অণুজীব প্রবেশ করে তাহলে কি কাজ করে? ডাব্লিউবিসি কাজ করে, ওই অণুজীবগুলোকে ধ্বংস করে দেয়। আর আরবিসি কিসের কাজ করে? আরবিসি কাজ করে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, রক্তের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে ফুসফুসে এবং শরীরের বিভিন্ন অংশে। ঠিক আছে। তো রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের কি অংশ আছে? লৌহ অংশ আছে। ঠিক আছে। হিমোগ্লোবিনের যে যুক্ত লৌহ অংশ থাকে তাকে বলা হয় কি? ফ্যারিটিন। ঠিক আছে। হিমোগ্লোবিনের যে লৌহ অংশ থাকে তাকে বলা হয় হচ্ছে ফ্যারিটিন। আর এই যে রক্তরস বা প্লাজমা যে থাকে সেটা কিন্তু ঈষৎ হলুদাভ বর্ণের হয়। ঠিক আছে, ঈষৎ হলুদাভ। হ্যাঁ, এটা হলুদাভ বর্ণের হয়, হলুদাভ। ঠিক আছে, হলুদাভ বর্ণের হয়। আর এটার 91 থেকে 92% হয় পানি হয়। 91 থেকে 92% হয় কি? পানি। 91 থেকে 92% হয় পানি। আর 8 থেকে 10% বা 8 থেকে 9% হয় কি? জৈব অজৈব পদার্থ, জৈব অজৈব পদার্থ। ঠিক আছে, জৈব অজৈব পদার্থ। তো এই ছিল মোটামুটি আমাদের রক্ত নিয়ে আলোচনা। এখন যদি আমরা লসিকা নিয়ে কিছুটা আলোচনা করি। লসিকা কি? এটা হচ্ছে লসিকাতন্ত্রের অংশ। আচ্ছা, আমাদের যে ধমনী বা শিরা আছে সেখান দিয়ে যখন রক্ত যায়, রক্তচাপে কিছু পরিমাণ রক্ত হচ্ছে আণবিক ছিদ্র দ্বারা নিচে চলে আসে, নিচে এসে জমা হয়। এটাই হচ্ছে মূলত লসিকা বা লসিকাতন্ত্রের অংশ। ঠিক আছে। তো এই লসিকা মূলত হলুদ বর্ণের হয়। ধমনী বা শিরার নিচে যে ফাঁকা জায়গা থাকে সেখানে কিছু পরিমাণ তরল এসে জমা হয়, সেগুলো হচ্ছে কি? লসিকা। এগুলো কি ধরনের হয়? তরল হয়। এগুলা কি হয়? তরল হয়। ঠিক আছে। এগুলোর মধ্যে কিছু পরিমাণ রোগ প্রতিরোধী কোষও থাকে, রোগ প্রতিরোধী যে কোষগুলো থাকে, লসিকাতন্ত্রে যে রোগ প্রতিরোধী কোষ থাকে তাকে কি বলা হয়? রোগ প্রতিরোধী কোষ থাকে তাকে বলা হয় লসিকা কোষ। ঠিক আছে। এটা ছোট ছোট নালিকা নিয়ে আলাদা একটা তন্ত্র গঠন করে, এটা কি বলা হয়? লসিকাতন্ত্র। ঠিক আছে। তো আমরা লসিকা নিয়ে কি পড়লাম? লসিকার কালার কি হয়? হলুদ হয়। কিভাবে তৈরি হয়? যে ধমনী শিরা দিয়ে রক্ত চলনকালে কিছু পরিমাণ রক্ত আণবিক ছিদ্র দ্বারা বা আণবিকভাবে এটা হচ্ছে ওই ধমনী থেকে বের হয়ে ধমনীর নিচে বা শিরার নিচে হালকা একটা ফাঁকা জায়গার মধ্যে জমা হয়ে সেটাকে কি নামে কি হলুদ বর্ণ ধারণ করে, সেটাকে বলা হয় লসিকা। এবং লসিকাগুলো কি? এই ছোটো ছোটো কিছু নালিকা দ্বারা পরস্পর যুক্ত হয়ে আদান প্রদান শুরু করে লসিকার, তারপর একটা তন্ত্র গঠিত হয়, সেটাকে বলা হয় লসিকা তন্ত্র। আর লসিকার তন্ত্রের মধ্যে কিছু পরিমাণ কোষ আছে যেগুলো রোগ প্রতিরোধী কোষ হিসেবে কাজ করে, সেগুলোকে বলা হয় লসিকা কোষ। আর লসিকাতন্ত্রকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র। ঠিক আছে, লসিকাতন্ত্রকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র। তো আজকে আমরা মোটামুটি আবরণী টিস্যু এবং যোজক টিস্যু শেষ করলাম। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব পেশি টিস্যু পড়তে এবং গ্রন্থি টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু শেষ করতে। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। স্টে টিউনড উইথ পোটাজো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।